The first stanza begins with I must go down to the seas again. যে এই যে লাইন I must go down to the seas again, this line is repeated in each and every stanza at the very beginning. প্রতিটি স্ট্যান্জার প্রথমে কিন্তু এই I must go down to the seas again দিয়ে শুরু হচ্ছে। তাহলে কেন বারে বারে, কেন প্রতিটি স্ট্যান্জায় কবি এই কথাটি বলতে চাইছেন? কারণ কবি, দ্য পোয়েট ইজ ভেরি ক্রেজি অ্যাবাউট দি ভয়েজ। কবি কিন্তু ভীষণ পরিমাণে এক ধরনের উন্মত্ত বলা যেতে পারে। হি ইজ মেন্টালি টু মাচ, অ্যাকচুয়ালি হি ইজ মেন্টালি টু মাচ এক্সাইটেড। তিনি ভীষণ পরিমাণে উত্তেজিত, তিনি ইজ অলমোস্ট ক্রেজি। তো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, বুঝতেই পারছি এটার অর্থ যে আমি আবার সমুদ্রে যেতে চাই। টু দ্য লোনলি সি, লোনলি সি বলতে কী বোঝো? আক্ষরিক অর্থে একটা ফাঁকা সমুদ্র। তো ফাঁকা সমুদ্র বলতে আমরা কি বুঝবো? তো আমি এক্ষেত্রে দুটো বা তিনটে অ্যাঙ্গেলে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমত লোনলি সি অর্থাৎ চারিদিকটা ফাঁকা, অর্থাৎ আমি যেদিকে চাই আমি সেদিকেই যেতে পারি। আই ক্যান গো এনিওয়্যার আই ওয়ান্ট, অর্থাৎ এক ধরনের তিনি কিন্তু স্বাধীনতার কথা বলছেন। হি ওয়ান্টস টু এক্সপ্রেস আ কাইন্ড অফ ফ্রিডম, অর্থাৎ দেয়ার উড বি নো অবস্ট্যাকলস, দেয়ার উড বি নো প্রবলেম। তো তিনি কিন্তু এক ধরনের সেই ফাঁকা সমুদ্র চাইছেন যেখানে তিনি তার ইচ্ছা মতো একটা যাত্রায় বেরিয়ে পড়তে পারবেন। অ্যান্ড দ্য স্কাই, এবং আকাশটাও তিনি কিন্তু লোনলি, অর্থাৎ অ্যাকচুয়ালি এটাকে আরও অন্যভাবে বলা যেতে পারে লোনলি সি অ্যান্ড দ্য লোনলি স্কাই। এটা অন্যভাবে ব্যাখ্যা করতে গেলে এটা বোঝায় যে তিনি একটি ফেয়ার ওয়েদারের কথা বলছেন। হি ইজ স্পিকিং অ্যাবাউট ফেয়ার ওয়েদার, অর্থাৎ একটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা আবহাওয়া যেখানে তিনি একটা লং সি ভয়েজ এনজয় করতে পারবেন। তো ওপেন স্কাই তার মাথার উপর থাকবে। আমি আগেই বলেছি তিনি একজন প্রকৃতিপ্রেমিক, হি ইজ এ লাভার অফ নেচার। স্বাভাবিকভাবে জেনারেলি or quite obviously he wants to enjoy all the natural phenomena like the sea, the sky and all the other things. Okay, now let us go to the second line. দ্বিতীয় লাইন দেখো, and all I ask, তিনি ডিমান্ড করছেন, তিনি ডিজায়ার করছেন, আমি চাই। দেখো একটা কথা বলি, আমরা ভয়েজে যেতে চাইলে বা আমরা যে কোনো কিছুই যেতে চাই না কেন, we need some essential equipments. So now in order to have a voyage, একটা সমুদ্র যাত্রার জন্য what are the things he is looking for? কোন কোন জিনিসগুলো তিনি খুঁজছেন? First of all he asks for a tall ship. Tall, look at the word tall, লম্বা জাহাজ। অ্যাকচুয়ালি লম্বা বলতে এখানে কিন্তু একটা বড় বা বিশাল আকারের জাহাজের কথা বলছেন, এবং তার সাথে তিনি কিন্তু একটা শক্তপোক্ত অর্থাৎ স্টাডি বা স্ট্রং শিপের কথাও বলছেন। কেন বললাম এই কথাগুলো? বিকজ একটা বড় জাহাজেই কিন্তু দীর্ঘদিনের যাত্রার প্রয়োজনীয় সামগ্রী ক্যারি করা যেতে পারে। আর কেন স্ট্রং শিপের কথা বলছি? বিকজ দ্য স্ট্রং শিপ will help the poet, or the strong ship will be helpful to avoid natural disasters বা প্রাকৃতিক বিপর্যয়। আমরা জানি যে সমুদ্রে মাঝে মাঝে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় দেখা যায়। তো একটা টল শিপ বা একটা স্টাডি শিপ, একটা স্ট্রং, একটা ম্যাসিভ বা একটা লার্জ শিপ কিন্তু কবি ডিজায়ার করছেন। কারণ বিকজ হি ওয়ান্টস টু এনজয় আ লং ভয়েজ, একটা অনেক বড় একটা অনেক দীর্ঘ একটা যাত্রা তিনি কিন্তু আশা করছেন। অ্যান্ড আ স্টার টু স্টিয়ার হার বাই, অ্যান্ড এ স্টার, তিনি আর কি চাইছেন? একটা তারা, একটা তারা। মনে করো, ভালো করে বোঝো, একটা তারা। কোন তারার কথা বলছেন না? হি ইজ পার্টিকুলারলি টকিং অ্যাবাউট আ স্পেসিফিক স্টার, যেটাকে আমরা দুভাবে বলতে পারি বা যার দুটো নাম আছে, একটা হচ্ছে পোল স্টার অর নর্থ স্টার, যাকে ধ্রুব তারা বলা হয়। এবার তোমাদের মনে হতে পারে যে ওয়াই ডাজ দ্য পোয়েট লুক ফর দ্য পোল স্টার? কারণ যখন কম্পাস আবিষ্কার হয়নি, when the compass was not invented, the sailors used to, অর্থাৎ নাবিকেরা তারা কিন্তু তাদের পথ নির্বাচন করতেন উইথ দ্য হেল্প অফ দি পোল স্টার অর দ্য নর্থ স্টার।
তো তাই তিনি বলছেন দ্যাট আই নিড দ্য অ্যাসিস্ট্যান্স, আই নিড দ্য হেল্প of the pole star so that I can find the proper direction to go on. আর এখানে হার বলতে জাহাজটির কথা বলা হয়েছে, যাতে জাহাজটাকে সঠিক দিকে চালনা করতে পারেন। And the wheels kick, wheels are actually attached at the very just the wheels are attached below the ship. Why? So that the wheels can মেক দ্য শিপ মুভ। তো ওই চাকাগুলো যখন আমরা ওপরে স্টিয়ারিংটা দেখি একটা জাহাজের ঘুরছে, সেই হুইলগুলো কিন্তু তার সাথে মুভ করে। অ্যান্ড হোয়াট হ্যাপেন্স অ্যাজ এ রেজাল্ট, জাহাজটা কিন্তু সমুদ্রে এগিয়ে চলে। অর্থাৎ ওই যে চাকা, হুইল এবং যে জলের যে আঘাত, তাতে কিন্তু আলটিমেটলি সমুদ্রে ওই জাহাজটা গতি পায়। তো হুইলস কিক বলতে কি না, যখন হুইলস কিক একটা জার্ক ফিল করবে, একটা ঝাঁকুনি ফিল করবে। কবির যেহেতু পূর্ব অভিজ্ঞতা আছে, অ্যাজ দ্য পোয়েট হ্যাজ পাস্ট এক্সপিরিয়েন্স, তো তিনি বলছেন যে ওয়েন দ্য জার্নি উড বিগিন অ্যাট দ্য ভেরি ইনিশিয়াল স্টেজ, অ্যাট দ্য ভেরি বিগিনিং, অ্যাজ দ্য হুইলস উড স্টার্ট, দ্য শিপ মাইট ফিল আ কাইন্ড অফ স্ট্রং জার্ক, একটা তীব্র ঝাঁকুনি কবি কিন্তু ফিল করতে পারেন in the ship, or the ship can be jerked while the wheels would collide with the water, যখন সংঘর্ষ হবে জল আর চাকার মধ্যে। তাহলে এগুলো কি, এই যে হুইলস কিক, তারপরে বলছে দ্য উইন্ড সং, বাতাসের গান। বাতাসের গান আর কিছুই না, তিনি যেটা বলতে চাইছেন যে বাতাস অর্থাৎ উইন্ড, ইট ইজ অলসো আ পার্ট অফ নেচার, প্রকৃতির একটা অংশ, এবং তিনি প্রকৃতির প্রত্যেকটা অংশকেই কিন্তু খুব 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 ক্লোজলি এনজয় করতে চাইছেন। আর দেখো একটা কথা আমি না বলে থাকতে পারছি না, আই মাস্ট টেল ইউ দ্যাট উইন্ড হ্যাজ বিন রেফার্ড টু ইন অল দ্য প্যারাগ্রাফস। কেন না, দ্য পোয়েট ওয়াজ নট গোয়িং অন আ শিপ হুইচ ওয়াজ রান বাই অ্যান ইঞ্জিন। তিনি কিন্তু ইঞ্জিন চালিত কোনো জাহাজের কথা বলেননি, তিনি এমন কোনো জাহাজের কথা বলছেন যেটা কিনা পাল দ্বারা চালিত। অর্থাৎ পাল কিসের দ্বারা চলে? উইথ দ্য হেল্প অফ দি হেভি উইন্ড। তাই কিন্তু তিনি বলছেন যে বাতাস বইছে, জাহাজ চলা শুরু করেছে, হুইলস কিক অর্থাৎ তিনি একটা ঝাঁকুনি অনুভব করলেন, তার সাথে তিনি দেখতে পাচ্ছেন দ্য হোয়াইট সেল অর্থাৎ সাদা রঙের যে পালগুলো, দিজ আর শেকিং, সেগুলো কিন্তু দুলছে বা নড়ছে। কেন? বিকজ দ্য উইন্ড ইজ ব্লোয়িং হেভিলি। কারণ আমরা বুঝতেই পারছি, আনটিল দ্য উইন্ড ব্লোজ দ্য শিপ ক্যানট মুভ, বিকজ দিস শিপ ইজ নট রান বাই ইঞ্জিন, দিস শিপ ইজ রান বাই উইন্ড। I hope you understood. Okay, now come to the last line of the first paragraph. সেখানে তিনি বলছেন দেখো, and a grey mist on the sea's face. Grey mist, প্রত্যেকেই জানো, ফগ, কুয়াশা। on the sea's face অর্থাৎ সমুদ্রের সামনে, কবি মনে করো দাঁড়িয়ে আছেন সমুদ্রে জাহাজের ডেস্কের কাছে, জাহাজের একদম সামনে, এবং তিনি দেখতে পাচ্ছেন সামনে কি রয়েছে, দ্য হোল সি ইজ কাভার্ড উইথ থিক মিস্ট, একটা ঘন কুয়াশায় ঢাকা। অন দ্য সিজ ফেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং। এবং তিনি এখানে অ্যাকচুয়ালি বোঝাতে চাইছেন যে তিনি কিন্তু তার জার্নিটা, হি ওয়ান্টস টু বিগিন হিজ জার্নি অ্যাট ডন, অর্থাৎ তিনি কিন্তু শুরু করতে চান কখন না, একদম সকালের ঠিক আগে। তো যে বিষয়টা আমার এখানে একটু উল্লেখ করা উচিত, যে মিস্ট এখানে কিসের জন্য উল্লেখ করা হয়েছে না, আমরা জানি যে কোনো রকম জার্নি, নো জার্নি ইজ পসিবল ইফ দের ইজ এ থিক মিস্ট। তাহলে কবি ব্যাখ্যা করতে চাইছেন যে তিনি জানেন অবশ্যই যে কোনো যাত্রাতেই কিন্তু বিপদ আসতে পারে, অর্থাৎ বাধা আসতে পারে, অবস্ট্যাকলস আসতে পারে, বাট স্টিল হি ইজ রেডি টু ওভারকাম দেম, স্টিল হি ইজ রেডি টু টেক দ্য চ্যালেঞ্জ। তাহলে মিস্টকে তিনি কিন্তু ওভারকাম করবেন এবং সেই সমুদ্র যাত্রায় কিন্তু তিনি এগিয়ে যাবেন। এবং এই যে গ্রে কালারটা, এই গ্রে কালারটা কিন্তু একটা অমিনাস সাইন, অর্থাৎ একটা অশুভ সংকেত, কিন্তু তিনি ভয় পাচ্ছেন না। হি ইজ নট এট অল অ্যাফ্রেড, রাদার হি টেক্স দ্য কারেজ, হি টেক্স দ্য চ্যালেঞ্জ অ্যান্ড
he is ready to go on his voyage when the dawn starts. Okay, so this is all about the first stanza. If you look at the first line or half of the first line, the poet is again repeating the same thing, I must go down to the seas again. আমি অবশ্যই সমুদ্রে আবার যেতে চাই। I think I need not express or I need not explain the same thing again and again. You have already come to understand, অবশ্যই বুঝতে পেরেছো এটার মানে কি এবং কেন বলছেন এই কথাটা, তার একটা ব্যাখ্যা দিচ্ছেন। দেখো বলছে ওয়াই মাস্ট আই গো ডাউন টু দ্য সিজ এগেন। তিনি জাস্টিফাই করার চেষ্টা করছেন, তিনি ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে কেন তিনি যেতে চান, হোয়াই হি ইজ সো মাচ এক্সাইটেড ফর দ্য ভয়েজ। এবং তিনি তার যাওয়ার একটা লজিক এস্টাবলিশ করছেন, হি ইজ ট্রাইং টু এস্টাবলিশ আ লজিক। সে লজিকটা কি? তিনি বলছেন ফর দ্য কল অফ দি রানিং টাইড। টাইড মানে কি? জোয়ার। আমরা জানি যে সমুদ্রের তীরে মেনলি সমুদ্রের তীরে কি হয় না, জোয়ার ভাটা দুটোই দেখা যায়। তো যেহেতু তিনি তার জার্নি বিগিন করেননি, নিশ্চয়ই তার সমুদ্রের যে জাহাজ সেটা ইট ইজ স্ট্যান্ডিং অন দ্য শোর, অর্থাৎ নিশ্চয়ই তীরে অপেক্ষা করছে। এবং তিনি কল্পনা করতে পারছেন, হি ক্যান ভেরি ক্লিয়ারলি ইমাজিন দ্যাট দ্য টাইড, অর্থাৎ সেই জোয়ারটা, দ্য টাইড ইজ কলিং হিম, অর্থাৎ জোয়ারটা তাকে ডাকছে। অ্যাকচুয়ালি একটু ভালো করে যদি আমরা বোঝার চেষ্টা করি, ইফ উই ট্রাই টু মেক আ ক্লিয়ার realization of the part of the line, actually tide is also a natural object, এটাও কিন্তু একটা প্রকৃতিরই অংশ, it is also a part of the nature। তাহলে তোমাদের কি মনে হয়, শুধুমাত্র কি টাইডই ডাকছে? শুধুমাত্র কি বাতাসের গান তাকে ডাকছে? শুধুমাত্র কি সেই উইলস তার ঝাঁকুনিটাই ডাকছে? অর্থাৎ আলটিমেটলি তিনি যেটা বোঝাতে চেষ্টা করছেন, অ্যাকচুয়ালি হি ইজ কল্ড বাই দ্য নেচার। তিনি কিন্তু প্রকৃতি তাকে ডাকছে, হি ইজ কল্ড ওয়াইল্ডলি, তাকে যেন বন্যদের মতো ডাকছে। কেন? দেখো পরের লাইনটা, ইজ এ ওয়াইল্ড কল, একটা বন্য ডাক। বন্য কেন বলছে? কারণ ইট ইজ আ ভেরি স্ট্রং কল, এমনই একটা প্রভাবশালী ইম্প্যাক্টফুল একটা কল বাই দ্য নেচার, যে তিনি কিন্তু নিজেকে আর আটকে রাখতে পারছেন না। হি ক্যানট কন্ট্রোল হিজ ওন প্যাশন। কারণ we still need to remember that he is a great lover of nature, he wants to enjoy the sea voyage। তাই সমুদ্রের সাথে বা প্রকৃতির সাথে জড়িয়ে থাকা each and everything is very important, is very fascinating to the poet। তাই তিনি কল্পনা করছেন যে বোধহয় প্রকৃতি তাকে ডাকছেন, probably the nature is calling him so that he comes out from his house and he starts enjoying the beauty of nature, the beauty of the sea। এবং অ্যাকচুয়ালি প্রকৃতির সেই ডাক এতটাই ওয়াইল্ড, এতটাই ক্লিয়ার, এতটাই স্পষ্ট। পরের লাইনটা যদি দেখো, ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল। অর্থাৎ কবি চোখ বন্ধ করলেই, when he closes his eyes, when he is actually imagining about the earlier experiences of his voyage, যখন তিনি তার পূর্ব অভিজ্ঞতার কথা তিনি স্মরণ করছেন, তিনি কিন্তু স্পষ্ট বুঝতে পারছেন যে প্রকৃতি তাকে আবার ডাকছে। The nature is calling him again. The nature wants him to come to his lap, to her lap. প্রকৃতি চায় যে কবি আবার তার অন্তরালে ফিরে যাক। কেন? অ্যাকচুয়ালি এটা প্রকৃতির ডাক নয়, ইট ইজ দ্য কল অফ হিজ ওন হার্ট। অর্থাৎ তিনি নিজের হৃদয়ের ডাককে প্রকৃতির ডাকের সাথে মেলাতে চাইছেন। অ্যান্ড দ্যাট মে নট বি ডিনাইড। এবং এই কলটা, এই যে ডাক, এই যে আহ্বান, এটাকে কোনো মতেই নাকি ডিনাই করা যাচ্ছে না, অর্থাৎ ইট ক্যান নট বি ডিনাইড। এটাকে কোনো মতেই কবি অস্বীকার করতে পারছেন না, কবি কোনো মতে এটাকে নেগলেক্ট করতে পারছেন না।
The poet is not at all able to neglect the call. The poet cannot say no, that no, I cannot join the voyage. So the poet is very tempted, খুবই ভীষণ পরিমাণে অ্যাকচুয়ালি টেম্পটেড হয়ে পড়ছেন, কারণ the call of the running tide, the call of the nature is so wild, is so clear to his heart. And all I ask is a windy day. দেখো আবার দেখো, as I told you earlier, wind, the presence of wind, বাতাসের উপস্থিতি is very important to run the sea. কারণ আমি আগেই বলেছি, the poet is not looking for a ship which is run by ইঞ্জিন চালিত জাহাজ কিন্তু তিনি খুঁজছেন না, he is looking for a very simple tall ship যেটা বাতাসের দ্বারা চালিত হয়, which is run by wind. তাই প্রতিটা প্যারাগ্রাফে আমরা কিন্তু উইন্ডের প্রেজেন্স লক্ষ্য করব, কারণ তিনি ভালো করেই জানেন, he knows it very well that without the presence of wind he cannot make his voyage successful. তিনি কিন্তু তার এই জার্নি, তার এই ভয়েজ কোনো মতেই সফল করতে পারবেন না, কারণ বাতাস না থাকলে দ্য ভয়েজ মে নট টেক প্লেস, আর দ্য ভয়েজ উইল নেভার টেক প্লেস। তাই তিনি বলছেন একটা উইন্ডি ডে, বাতাস বয়ে যাবে এমন একটা দিন তিনি চান, একটা বাতাস, স্পষ্ট বাতাস বয়ে যাবে, অ্যান্ড দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং। দেখো ছবিটা খুব স্পষ্ট, দ্য ইমেজ ইজ ভেরি ক্লিয়ার। হোয়েন দ্য উইন্ড ব্লোজ দ্য ক্লাউডস মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। বাতাস বইলে আমরা দেখতে পাই, আকাশের দিকে যদি তাকাই, যখন ঝোড়ো বাতাস বয়ে স্বভাবতই দেখা যায় যে মেঘগুলো এক স্থান থেকে অন্য স্থানে যেন বয়ে যাচ্ছে। এটা একটা খুব কমন পিকচার, যেটা আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এক্সপিরিয়েন্স করি। কিন্তু ওয়ান মোর থিং দ্যাট আই উড লাইক টু অ্যাড হিয়ার, এই যে হোয়াইট ক্লাউডস, কেন তিনি হোয়াইট শব্দটা ব্যবহার করলেন? তিনি তো ব্ল্যাক ক্লাউডস বলতে পারতেন। হি কুড হ্যাভ অলসো রেফার টু দ্য ডার্ক ক্লাউডস। আমরা কি জানি ব্ল্যাক বা ডার্ক ক্লাউডস কিসের সিম্বল? ইট ইজ দ্য সিম্বল অফ আ রাফ ওয়েদার অ্যান্ড ইনক্লিমেন্ট ওয়েদার, খারাপ একটা আবহাওয়ার প্রতীক। তাই একটা দীর্ঘ সমুদ্রযাত্রা বা দীর্ঘ যাত্রা, আ লং ভয়েজ, কোনটা ফেভারেবল, কোনটা তার জন্য গ্রহণযোগ্য? একটা ফেয়ার ওয়েদার না একটা রাফ ওয়েদার? আমাদের কাছে খুবই স্পষ্ট দ্যাট ইন অর্ডার টু হ্যাভ আ লং জার্নি, ইন অর্ডার টু হ্যাভ আ লং ভয়েজ, দ্য ফেয়ার ওয়েদার ইজ ভেরি ফেভারেবল। দ্য পোয়েট ইজ লুকিং ফর ফেয়ার ওয়েদার। তো এই যে হোয়াইট ক্লাউডস অর্থাৎ পরিষ্কার সাদা যে মেঘ, সেগুলো কিন্তু এই ফেয়ার ওয়েদারের প্রতীক। Okay, now look at the last line of the second stanza. And the flung spray, this particular words, this particular line refers to the fact. What fact? That the journey has already begun in his imagination. অর্থাৎ তিনি কল্পনায় কিন্তু অলরেডি তার যাত্রা, সমুদ্র যাত্রা কিন্তু শুরু করে ফেলেছেন। কী করে বোঝা যাচ্ছে না? ফ্লাং স্প্রে, স্প্রে মানে ড্রপলেটস অফ ওয়াটার, জলবিন্দু। দ্য ড্রপলেটস অফ ওয়াটার ফ্লাং স্ক্যাটারিং হিয়ার অ্যান্ড দেয়ার, ছড়িয়ে পড়ছে এদিকে। অর্থাৎ যখন জাহাজের হুইলস, when the wheels of the ship they are actually facing the water, when they are colliding with the water, যখন জলের সাথে চাকাগুলোর একটা সংঘর্ষ হচ্ছে, স্বাভাবিকভাবেই জলের যে বিন্দু সেগুলো এদিকে ওদিকে কিন্তু ছড়িয়ে পড়ছে। এবং যখনই সংঘর্ষ হচ্ছে, দ্য ব্লোন স্পিউম, একটা নতুন জিনিস তৈরি হচ্ছে। হোয়াট ইজ দ্য নিউ থিং? স্পিউম। স্পিউম বলতে ফেনা, ফোম, FOM, ফোম, FOAM, এবং ব্লো করছে অর্থাৎ ফেনা ভেসে যাচ্ছে। তাহলে ছবিটা ভালো করে বোঝার চেষ্টা করো। কি বলছেন? দ্য জার্নি হ্যাজ অলরেডি বিগিন, দ্য জার্নি হ্যাজ অলরেডি বিগান, অ্যাজ দ্য হুইলস are touching the waters are getting scattered here and there, and as a result
ফোমস আর ক্রিয়েটেড, অর্থাৎ ফেনা তৈরি হচ্ছে এবং সেগুলো চারিদিকে ভেসে বেড়াচ্ছে কবি জলপথে দেখতে পাচ্ছেন। অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, সি গার্ল অর্থাৎ বাংলায় গাংচিল। সি গার্লস, সি গার্ল ইজ আ বার্ড, তোমরা এর আগেই পড়েছো, এর আগে এই পাখির কথা শুনেছো। তো ফ্রম দ্য ভেরি নেম, নাম থেকে আমরা বুঝতে পারছি সি গার্লস। সো দিস ইজ আ কাইন্ড অফ বার্ড হুইচ লিভস অ্যারাউন্ড দ্য সি, সমুদ্রের কাছাকাছিতেই কিন্তু এদের বাস। তাই এটা স্পষ্ট that when the poet is having his voyage, he will surely come across, he will surely come face to face, maybe he might be able to visualize this kind of birds, because these birds are quite natural around the sea, and that is why তিনি যেন শুনতে পারছেন while his ship is going on, যখন তার জাহাজ চলছে, he probably he can hear the crying, the shout. Actually crying মানে ক্রন্দন নয়, the crying simply refers to the scream, the shout, অর্থাৎ তিনি শুনতে পাচ্ছেন সিগাল অর্থাৎ ঝাঁকে ঝাঁকে হয়তো গাংচিলেরা তারা কিন্তু চিৎকার করছে। So this time I am going to discuss the third or the final stanza of the poem. So this paragraph or this stanza also begins with the same passion. This paragraph or this stanza also begins with the same kind of appeal, same kind of feeling that the poet must go down to the seas again. And then very important thing he is trying to introduce. What is the thing? To the vagrant gypsy life. So look at these two words, vagrant and gypsy life. So vagrant and gypsy, these two words are quite synonymous to one another or each other. Vagrant অর্থাৎ ভবঘুরে, জিপসি অর্থাৎ যাযাবর বা ভবঘুরে। So in both the things or in both the words, one thing is very similar. What is the thing? That in both the cases the life lead by the people are full of freedom. অর্থাৎ এখানে অন্য একটা শব্দের আমরা ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে ভ্যাগাবন্ড। ভ্যাগ্রেন্ট, জিপসি, ভ্যাগাবন্ড এরা কারা? এরা এমন কিছু মানুষ যারা কোনো নির্দিষ্ট স্থানে থাকে না, যাদের জীবনে একটাই উদ্দেশ্য, তা হচ্ছে কি এরা ঘুরে বেড়ায়। দে লাভ টু ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার উইদাউট হ্যাভিং এনি পার্টিকুলার এম, উইদাউট হ্যাভিং এনি পার্টিকুলার ডেস্টিনেশন, কোনো নির্দিষ্ট গন্তব্যস্থল ছাড়া এবং কোনো নির্দিষ্ট এম ছাড়া। তো এই যে ফ্রেজ টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, তাহলে তিনি সমুদ্রে এমন একটা জীবন কাটাতে চাইছেন, এমন একটা সময় কাটাতে চাইছেন যেটা ঠিক কার মতো হবে? হুইচ উড বি লাইক দ্য লাইফ অফ এ ভ্যাগাবন্ড। একটা ভ্যাগাবন্ড কীভাবে জীবন কাটায়? এমলেস লাইফ কাটায়, একটা জীবন যার কোনো কিন্তু নির্দিষ্ট গন্তব্যস্থল হয় না। টু দ্য গার্লস ওয়ে, গার্ল মিন দ্য সি গার্ল। তাহলে আমি যাব শঙ্খচিলের দিকে, অর্থাৎ মনে করো কবি দেখলেন দ্যাট দ্য সি গার্লস ওয়ার ফ্লাইং টু সাম ডিরেকশন, হি উড স্টার্ট ফলোয়িং দ্য সি গার্লস। দ্য নেক্সট মোমেন্ট তার মনে হলো হয়তো যে না থাক, আর নয়, I will not follow the girls anymore, I will not follow the sea girls anymore. এবং তিনি দেখতে পেলেন হঠাৎ করে, সাপোজেডলি হি ফাইন্ডস এ ওয়েল, হঠাৎ করে তিনি একটা তিমি মাছ দেখতে পেলেন এবং হি ডিসাইডেড টু ফলো দ্য ওয়েল দ্যাট টাইম। তাহলে একটু বোঝার চেষ্টা করো ব্যাপারটা কি না, তিনি আগেই বলেছেন যে আই উড লাইক টু স্পেন্ড দ্য লাইফ অন দ্য সি লাইক এ ভ্যাগাবন্ড, আমি একটা ভবঘুরের মতো কাটাবো, অর্থাৎ কখনো এখানে তো কখনো ওখানে, কোনো রকম নির্দিষ্ট গন্তব্যস্থল ছাড়া, উইদাউট এনি প্রপার ডেস্টিনেশন।
তো ওয়ার দ্য উইন্ডস লাইক এ ওয়েটেড নাইফ, ওয়েটেড মানে হচ্ছে শার্প, তীক্ষ্ণ, তীক্ষ্ণ ছুরি। তাহলে দেখো বলছে যখন আমি বিভিন্ন জিনিসকে ফলো করতে থাকবো, প্রবাবলি ইট মে হ্যাপেন দ্যাট সামটাইমস আই কুড রিচ আ প্লেস ওয়ার দ্য উইন্ড উইল বি ভেরি কোল্ড, বিটারলি কোল্ড। অর্থাৎ এখানে তিনি বাতাসকে কম্পেয়ার করছেন। হি ইজ ট্রাইং টু কম্পেয়ার দ্য উইন্ড উইথ এ নাইফ প্রবাবলি, অর মোর পার্টিকুলারলি উইথ এ শার্প নাইফ। কেন করছেন? কারণ দেখবে যখন ঠান্ডা প্রচুর পরিমাণে লাগে যেন মনে হয় ছুরির আঘাতের মতো। অ্যান্ড অল আই আস্ক ইজ আ মেরি ইয়ার্ন, নাও দ্য পোয়েট ইজ লুকিং ফর সামথিং এলস। কবি কিন্তু টিল নাও, এখনো পর্যন্ত যে জিনিসগুলো চাইছিলেন সেগুলো কিন্তু প্রকৃতি থেকেই চাইছিলেন। ঠিক শেষ প্রান্তে হি ইজ ডিমান্ডিং ফর সামথিং ডিফারেন্ট। কি চাইছেন? আ মেরি ইয়ার্ন, আনন্দে পরিপূর্ণ একটা ইয়ার্ন। ইয়ার্ন মানে হচ্ছে স্টোরি বা টেল। তিনি একটা গল্প শুনতে চাইছেন। ফ্রম আ লাফিং ফেলো রোভার, যিনি কার কাছ থেকে শুনবেন? না একটা ফেলো রোভার। ফেলো মানে হচ্ছে সহ, রোভার মানে হচ্ছে ভ্রমণকারী। তাহলে এখানে আরও একটা জিনিস খুব স্পষ্ট, ওয়ান থিং ইজ ভেরি ক্লিয়ার হিয়ার, দ্যাট হি হ্যাজ অর হি উইল নট ভিজিট দ্য সি অ্যালোন। তিনি একা যেতে চান না। হি ওয়ান্টস হিজ ভয়েজ টু বি অ্যাকম্পেনিড বাই সাম ফেলো ট্রাভেলার্স, এবং তার মধ্যে থেকে একজনকে তিনি বেছে নেবেন যে সবসময় খুব হাসি খুশি থাকে, লাফিং, হু ইজ ভেরি জলি, হু ইজ ভেরি জভিয়াল ইন মুড। এবং সেই ফেলো রেভারের কাছ থেকে তিনি তার ওই যাত্রার শেষে হি অ্যাকচুয়ালি ডিজায়ার্স ফর আ ভেরি ডিলাইটফুল স্টোরি, একটা বেশ আনন্দের একটা গল্প, যেটা কিনা ওই যাত্রার শেষে তার মনোজগতে একটা অন্য প্রভাব বা অন্য একটা মনোজগৎটাকে একটা আনন্দে ভরিয়ে তুলতে সহায়তা করে। অ্যান্ড এ কোয়াইট স্লিপ when the journey is over, he wants to enjoy a quiet sleep, a peaceful sleep, একটা শান্তির নিদ্রা তিনি চাইছেন, and a sweet dream, একটা সুমধুর স্বপ্ন। when the long trek is over, here the long trek, এই শব্দটা, এই ফ্রেজটার অর্থ হচ্ছে the journey, the voyage. So when the voyage is complete, he wants to enjoy what? A quiet and peaceful sleep, and he also wants to have a sweet dream. Actually this poem is quite allegorical, অর্থাৎ একটু রূপকধর্মী কবিতা। অর্থাৎ এখানে এই যে স্লিপ, এটাকে একটু অন্যভাবে যদি আমি ব্যাখ্যা করি, ইফ আই মেক আ ডিফারেন্ট এক্সপ্লেনেশন টু দ্য স্লিপ, হিয়ার অ্যাকচুয়ালি দ্য জার্নি মে বি কম্পেয়ার্ড টু আওয়ার লাইফ, দ্য জার্নি অফ আওয়ার লাইফ। আমাদের প্রত্যেকের এই যে জীবনের যে যাত্রা, তাকে আমরা এই সমুদ্র যাত্রার সাথে যদি তুলনা করি, সারা জীবন আমরা উই অ্যাকচুয়ালি ওয়ার্ক হার্ড থ্রু আউট আওয়ার লাইফ। সারা জীবন আমরা ভীষণ পরিমাণে পরিশ্রম করি, অ্যান্ড আলটিমেটলি অ্যাট এ পয়েন্ট অফ টাইম ওয়েন উই রিচ দ্য ওল্ড এজ, ওয়েন উই রিচ দ্য ভেরি লাস্ট পিরিয়ড অফ আওয়ার লাইফ, উই বিকাম টায়ার্ড। আমরা কিন্তু ক্লান্ত হয়ে পড়ি, উই বিকাম এক্সস্টেড, হাইলি এক্সস্টেড। পরিশ্রমের ফলে আমরা কিন্তু একসময় জীবন থেকে ক্লান্ত হয়ে পড়ি এবং উই টেক রেস্ট, অ্যান্ড দ্যাট রেস্ট ইজ ইটার্নাল রেস্ট, চিরন্তন একটা বিশ্রাম। অর্থাৎ যেটা কি বলা হচ্ছে, উইচ ইজ দ্য ডেথ। অনলি ডেথ ক্যান অফার আস দ্যাট কাইন্ড অফ ইটার্নাল রেস্ট আফটার লাইফ। So that is why this poem is so important to understand, that the poet also wants a very quiet sleep, or he wants to embrace, তিনি কিন্তু আলিঙ্গন করতে চাইছেন কাকে? his death after the journey of his life is over, যখন তার জীবনের সেই যাত্রা সমাপ্ত হবে তিনি কিন্তু এই যে চিরন্তন যে নিদ্রা বা চিরন্তন যে বিশ্রাম, তাকে কিন্তু তিনি আলিঙ্গন করতে চাইছেন। কারণ
আমরা প্রত্যেকেই জানি দ্যাট ম্যান ইজ আ মর্টাল বিং অ্যান্ড ডেথ ইজ কমন টু অল। তাই ইট ক্যান বি এক্সপ্লেনড ইন দিস ওয়ে।